আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোবাইলটা দিয়ে যা, ওইটা দিয়ে যা আমার কাছে, আমি তো ওইটা দেখে দেখে দেখুন। সাউন্ডটা অফ করে দেখালি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি। তিনি আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার ফেসবুকে থাকা সকল বন্ধুগণ, গ্রাম পুলিশ ভাই বোনেরা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে লাইভটি যখন দেখবেন, দেশ বিদেশ যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা, সেই সাথে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, লাইভটি একটু সময় নিয়ে যারা আছেন দেখবেন এবং প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদিও কম থেকে লাইভে আসলে আপনারা যারা জানেন যে আমি কিন্তু আমার মোবাইল থেকে কোনো কমেন্ট দেখতে পারবো না, তো তারপরেও আমি আরেকটা মোবাইল হাতে নিয়ে সেটার মাধ্যমে চেষ্টা করব যে আপনাদের কমেন্টগুলো দেখার জন্য এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে যাই। অনেকেই, একটি ছেলে বিদেশ থেকে কিন্তু আমাকে যতটুকু পেরেছেন অনেক, কারণ বিদেশ থেকে আমার লাইভ দেখে সহযোগিতা করা এটা অনেক প্রাপ্তি। আমি জেলে থাকা অবস্থায় সেই ভাইটি নাইমের মাধ্যমে 2500 টাকা সহযোগিতা করেছিলেন। আমি লাইভের শুরুতেই এই রেমিটেন্স যোদ্ধা আমার ভাইটি, যে সেই পূর্বে থেকেই আমার লাইভ দেখে সে আমার কষ্টের সময়, আমার দুঃসময় নাইমের মাধ্যমে সহযোগিতা করেছিলেন 2500 টাকা। আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার কাছে শুধু আমি কৃতজ্ঞ না, 45,870 জন গ্রাম পুলিশই আমরা কৃতজ্ঞ। শুধু তাই নয়, তিনি গতকালকে, আপনারা সকলে জানেন আমি ঢাকা ছিলাম, তার আগের দিনই ঢাকা চলে গিয়েছিলাম। তো হোটেলে থাকতে হয়েছে, খেতে হয়েছে, টাকা ছিল না, খাবো, হোটেল ভাড়া দেবো, কোনো টাকা ছিল না। তো সেক্ষেত্রে সেই বিদেশি ভাইটি তিনি কিন্তু
গতকালকের আগের দিনও রাত্রিবেলা তার সাথে কথা হয়, তিনি জানতে পারে ঢাকা আছি, তিনি ফোন দেয়, কথা হয়। তিনি কিন্তু গতকালকের আগের দিনও 1,000 টাকা সহযোগিতা করেছিলেন, সেই বিদেশের মাটি থেকে তার পরিশ্রমের টাকা। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলেই আপনার মতো মানুষ যদি এই পৃথিবীতে আরও থাকতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। অন্যের কষ্টে, অন্যের দুঃখে আপনার সহযোগিতার হাত যে বাড়িয়ে দেওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই যে আমাদের প্রতি ভালোবাসা, এর প্রতিদান অবশ্যই আপনাকে দেন। আপনার টাকাটা অনেক কাজে লেগেছে হোটেল ভাড়ার ক্ষেত্রে। খাবার একটু কষ্ট হলেও হোটেল ভাড়াটা দিতে পেরেছিলাম তৎক্ষণাৎ, টাকাটা অনেক কাজে লেগেছিল। তো যাই হোক, আমি এবার আমাদের যে বিষয়গুলো নিয়ে লাইভে আসা, সেই বিষয়গুলোতে যাব। আমি আপনাদের কমেন্টগুলো একটু পরে পড়ব, তো আপনারা কিছু মনে করবেন না। আসলে মূল যে বিষয়গুলো সেগুলো আগে আমি একটু কথা বলি, তারপরে আপনাদের মূল্যবান যেই কমেন্টগুলো সেগুলোর উত্তর দেব। আপনারা সকলেই জানেন যে গতকাল আমি সাক্ষাৎ করেছি আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে। আপনারা এটা জানেন, আমি তো জেলে ছিলাম দীর্ঘ 5 মাস। আমি জানতাম না যে আমি জেলে যাওয়ার পরপরই বাংলাদেশের যিনি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে প্রত্যেকটা দপ্তর আছে, যেই সব দপ্তরের মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে দপ্তরগুলো পরিচালনা হয়, সেই দপ্তরের কি কি সংস্কার করলে, কি কি কাজ করলে, সংস্কার করলে সেই বাংলাদেশ উন্নয়ন হবে, বাংলাদেশের কাজ ভালো হবে, বাংলাদেশ ভালোভাবে চলবে, বাংলাদেশের উন্নয়ন হবে, সেজন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি করে সংস্কার কমিশন গঠন করেছিলেন। তদ্রূপ আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়েও একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। সেই কমিটির যিনি দায়িত্ব পেয়েছেন চেয়ারম্যান মহোদয় জনাব তুফাইল স্যার, অত্যন্ত নমনীয়, মানবিক, খুব ভদ্রলোক, বয়স অনেক অনেক বয়োজ্যেষ্ঠ। আসলে তাকে সম্মান করা ছাড়া আর কোনো ভাষা আমার নেই। আপনারা জানেন যে গতকালকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকতে 5 মাস জেলে কাটানোর পরে বাড়ি এসে 7টা দিনও কিন্তু আমি ঘরে বসিনি। কারণ যাদের জন্য ত্যাগ স্বীকার করেছি, 5 মাস জেল খেটেছি, 8 লাখ টাকার মতো ব্যয় করে জামিনে এসেছি, আর যদি ঘরে বসে থাকি তাহলে সবই বৃথা, সব বৃথা। আমি 7 দিনও ঘরে বসে রইনি, আবারও দৌড়ে গিয়েছি। জেল থেকে বাহির হয়ে যখন আসলাম, ফেসবুকে, টিভি চ্যানেলে অনেক গ্রাম পুলিশ ফোন যুগে আমাকে জানাচ্ছিলেন যে ভাই সংস্কার কমিশন গঠন হয়েছে, সেই কমিশনের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের ভাগ্য পরিবর্তনগুলো স্যার কথা বলতেছে, স্যার এগুলো পেশ করবে। এখন স্যারের সাথে সাক্ষাৎ করতে পারলে আমাদের হয়তো বা ভালো হবে। আমিও, হ্যাঁ, শুভকামনা অনেকেই করেছেন, অনেকেই সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার যে ভাইগুলো আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতি শুভকামনা রইল, আপনাদের প্রতিও ভাই আমার শুভকামনা রইল। তো যাই হোক, আমি লাইভে আপনাদের কমেন্টগুলো পরে দেব। যদি আপনারা মনে চায়, যারা লাইভে এই মুহূর্তে 161 জন আছেন, একটা করে শেয়ার দেবেন আর লাইভে একটু সময় নিয়ে থাকবেন। অনেকগুলো কথা আছে, আর কথাগুলো যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলোচনাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই একটু সময় নিয়ে থাকবেন, একটু সময় লাগবে আজকাল লাইভে। তো আমি আপনাদের দোয়ার বরকতে স্যারের সাথে কালকে সাক্ষাৎ হয়।
স্যার অতটা সময় কাউকে দেয় না যতটা সময় 45,870 জন গ্রাম পুলিশকে দিয়েছে, আমাকে দেয়নি। আমি আমি সেখানে কিছুই না, আমি আপনাদের একজন প্রতিনিধি হয়ে সেখানে যেতে পেরে আসলে আমি গর্বিত যে স্যারের সামনে আমি গিয়ে বসতে পেরেছি, স্যারের হাতে আমি হাত মিলাতে পেরেছি, স্যার আমার কথা দীর্ঘ সময় শুনেছেন, স্যারের কথা আমি শুনেছি, আমি আপনাদের হয়ে গেছি। আমি কিন্তু 45,870 জন গ্রাম পুলিশের প্রতিনিধি হয়ে সেখানে গিয়েছি। তো স্যার আসলে 45,870 জন গ্রাম পুলিশ স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। স্যার দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টার মতো সময় দিয়েছেন, এতটা সময় স্যার কাউকে দেয়নি, কিন্তু আমাদেরকে দিয়েছে, গ্রাম পুলিশকে দিয়েছে। তিনি আমাকে দেখেই তিনি বললেন যে গ্রাম পুলিশ এসেছেন, তো আপনারা কোথা কোথা থেকে এসেছেন? তখন আমরা আমাদের পরিচয় দিলাম যে আমি এই জেলা, আরেকজন এই জেলা থেকে। ঠিক আছে, বসেন। তো বসলাম, বসার পরে স্যার কি বিষয়, স্যারের সাথে সাক্ষাতে গেছি, স্যার জিজ্ঞাসা করলেন। তখন আমি, আপনারা দেখেছেন যে অনেকগুলো ডকুমেন্টস আমি সাথে নিয়ে গিয়েছি, আমি ডকুমেন্টসগুলো স্যারের হাতে তুলে দিলাম যে স্যার, আমি তো আগেই বলিনি কথাটা, কথাটা এইভাবে বললাম স্যারকে যে স্যার আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি, যদি একটু আপনি দেখতেন। স্যার একটা একটা ডকুমেন্টস দেখলেন, দেখার পরে যে আমাদের যে 2008 সালে জাতীয় বেতন স্কেলের যে প্রজ্ঞাপন এই চিঠি আছে সেটা দেখলেন। তারপরে 2009 সালে আছে, 2010 সালে আছে, 2011 সালে গ্যাজেট আছে, 2012 সালে চিঠি আছে, সবগুলো স্যার দেখলেন। আমার রিট পিটিশন যে মামলার কপি সেটা আমি নিয়ে গেছি, রায়ের কপিটা সেইটা স্যার দেখলেন যে হাইকোর্টের রায় আছে। স্যার দেখলেন যে এটা আপিলে যে জবাব হয়েছে, সেই আপিলের সিভিল অ্যাপিল ডিভিশনের মামলাটার যে জবাব হয়েছে সেইটা স্যার দেখলেন। স্যার এগুলো সব দেখে স্যার কিন্তু আসলেই একেবারে বিস্মিত। স্যার বলতেছে যে এতগুলো ডকুমেন্টস আপনাদের আছে, এতদিন আপনি কি করছেন, এতদিন কেন আসেননি, এগুলো নিয়ে আরও আগে কেন আসেননি? আমি স্যারকে বললাম যে স্যার আমি 5 মাস জেলে ছিলাম স্যার, 5 মাস জেল খাটার পরে আমি ছাড়া পেয়েছি 6-7 দিন হয় স্যার। আমি ছাড়া পাওয়ার পরেই আপনার পর্যন্ত পৌঁছাতে এবং আপনার কথা জানতে আমার একটু সময় লাগছে যে আপনি আমাদের 45,870 জন গ্রাম পুলিশ তথা সমগ্র স্থানীয় সরকার বিভাগের যেই অবকাঠামো আছে তার সংস্কার করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এগুলো করতেছেন, আপনি গ্রাম পুলিশ নিয়ে কথা বলতেছেন, এখন গ্রাম পুলিশের আপনার দিকে তাকিয়ে আছে 45,870 জন গ্রাম পুলিশ। তো আমি এই 5 মাস জেল খাটার পরে এই 7 দিন সময় আমার লেগেছে আপনার কাছে আসতে। তো স্যার তখন অবাক যে আপনিই তাহলে সেই লাল মিয়া যে গ্রাম পুলিশের কল্যাণে কথা বলতে গিয়ে, ভাগ্য পরিবর্তনের কথা বলতে গিয়ে আপনার জেল হয়েছে, জেলে ছিলেন, তাহলে আপনিই? জি স্যার, আমি লাল মিয়া। তো স্যার তখন আমাকে বললেন যে ঠিক আছে, এখন তো এগুলো আহ, সংস্কার যা যা প্রয়োজন আমি যতটুকু জানি, সংস্কারের যতটুকু প্রয়োজন ততটুকু আমি কিন্তু এগুলো আহ, করেছি, এগুলো সংস্কার এনেছি। আমি এগুলো ফাইনালি কপি কিন্তু জমা দিয়ে দিয়েছি, এটা ফাইনাল করে এটা জমা দিয়েছি। তো এখন এগুলো আনলেন, এই কাগজগুলো আপনাদের মধ্যে কি আর কেউ ছিল না গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য, গ্রাম পুলিশের যে দাবি দাওয়াগুলো এগুলো আদায়ের জন্য, এগুলো উপস্থাপনের জন্য আর কোনো গ্রাম পুলিশ ছিল না? তখন আমি স্যারকে বললাম যে স্যার ছিল, আমাদের কমিটিরই একজনকে ডেকেছিলেন আপনি, রংপুরের মাসুম খান। তো তার কাছে স্যার এই ডকুমেন্টসগুলো সবগুলো ছিল না, বিদায় সে এগুলো আপনাকে দিতে পারেনি, দেখাতে পারেনি। স্যার তখন বললো যে এই ডকুমেন্টসের মধ্যে যা আছে এগুলো তো আমার জানা ছিল না। হ্যালো। হুম। 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 আচ্ছা, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি নাম বলবো না, এমন একজন ব্যক্তি এই মুহূর্তে আহ, আমার লাইভে তিনি অংশগ্রহণ করেছেন, যার মাধ্যম দিয়ে
45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য সকল কাজ তার মাধ্যম দিয়ে হয়। তার নামটা বলবো না, কারণ তার নাম বলা যাবে না। তো আমি আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে স্যালুট জানাচ্ছি। তিনি আমার লাইভে ঢুকেছেন। আমরা 45,870 জন গ্রাম পুলিশ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমরা অনেক আগেই ভাইয়ের মাধ্যম দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতাম, কিন্তু আমাদের মধ্যেই গ্রুপিং থাকার কারণে আমরা সেইখান অবধি, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অবধি পৌঁছাতে আমরা পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন বাধা এসেছে, আর আমাদের ভাগ্যটাও মনে হয় একটু খারাপ, যেই কারণে আমরা পারিনি। তো আমি বাইকে স্যালুটের সাথে সম্মান জানাচ্ছি। আমরা 45,870 জন গ্রাম পুলিশ সদস্য ভাইয়ের কাছে কৃতজ্ঞ। কোনো এক সময় আপনাদেরকে ভাইয়ের সাথে পরিচয় করে দেব। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দুয়ারে পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা বাইকের সামনে আনবো না, কারণ আনলে আমাদের লাভের চেয়ে ক্ষতিটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে 45,870 জন গ্রাম পুলিশের মধ্যে যারাই আজকের লাইভে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যেন তার কর্মস্থলে আল্লাহ তাকে রাখে। তিনি তার কর্মস্থলে থাকতে পারলে আমাদের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হবে, এটা আমি আশা করি। তো আপনারা আমার সাথে সাথে আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন ভাইকে নেক হায়াত দান করেন, সেই সাথে তার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ যেন সহি সালামতে তিনি কর্মস্থলে থাকতে পারেন, এটা সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। তো এবার আমি মূল কথায় ফিরে যাই। যখন স্যার বললেন যে আপনাদের কি আর কেউ দায়িত্ব ছিল না যে গ্রাম পুলিশের এই কাগজপত্রগুলো যদি আরও আগে আমার কাছে দিতেন, তাহলে তো আমি এই ডকুমেন্টস অনুযায়ী আপনাদের এখন দেখতেছি যে জাতীয় বেতন স্কেলের সমস্ত ডকুমেন্টস আপনাদের আছে। তো আমি তো জাতীয় বেতন স্কেলের এই ডকুমেন্টস অনুযায়ী তখন আপনাদের এই সংস্কার যা যা চেয়েছে এগুলো চাইতাম। তো এখন তো এগুলো এই একটা কেমন হয়ে গেল না? পরে আমি যাই হোক এইভাবে বললাম যে স্যার, আসলে আমি তো জেলে ছিলাম, আপনি আমাদের কমিটিরই একজনকে ডেকেছিলেন, তিনি মাসুম খান। তার কাছে কোনো ডকুমেন্টস আর ছিল না। তিনি শুধু একটা ডকুমেন্টস আপনাকে দিয়েছিল যে আমাদের বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ আন্দোলনের যেই দাবিগুলো ছিল, এই দাবির কাগজটা শুধু আপনাকে দিয়েছিল। তো তখন স্যার বললো হ্যাঁ রাইট। তো যাই হোক, তো ফিনিশিং পর্যায়ে কিন্তু আমি স্যার সেই কাগজগুলো বললেন যে লালমিয়া সাহেব, এই কাগজগুলো কি আমাকে দেয়া যায়, আপনার এই ডকুমেন্টসগুলো কি আমাকে দেওয়া যায়? তখন আমি বললাম অবশ্যই স্যার, এই ডকুমেন্টসগুলো আমার ঘরে থাকলে লাভ হবে না। এই ডকুমেন্টসগুলো যদি অনেক বড়, তো সিপি বুকটা অনেক বড়, তো এগুলো পড়তে সময় লাগবে, সব পড়তে অনেকটা সময় লাগবে। স্যারকে 11 সালের গ্যাজেটটা পড়তে বললাম যে স্যার 11 সালের গ্যাজেটটা পূর্ণাঙ্গ পড়বেন আপনি একটু সময় নিয়ে, আর 15 সালের গ্যাজেটটাও আপনি পূর্ণাঙ্গ সময় নিয়ে পড়বেন, হাইকোর্টের রায়টা একটু পড়বেন, আর সাথে চিঠিগুলো আছে এগুলো একটু সময় নিয়ে পড়বেন। স্যার নিজে থেকে কাগজগুলো চেয়ে রেখেছেন যে আপনার কাগজগুলোকে আমাকে দেওয়া যায়। আমি বললাম অবশ্যই স্যার দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না, এগুলো তো আপনার জন্যই আনা, এগুলো আমি পরবর্তীতে তুলতে পারবো, কিন্তু স্যার আপনার কাছে থাকলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। তো যাই হোক, দীর্ঘ সময় কিন্তু স্যারের সাথে কথা বলছি। ফিনিশিংয়ে যখন চলে আসার আগে বললাম যে স্যার আসলে 45,870 জন গ্রাম পুলিশ সদস্যই এখন কিন্তু স্যার আপনার মুখের দিকে তাকানো। তখন স্যার একটা কথা বললো যে বর্তমান যিনি সরকার প্রধান উপদেষ্টা, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। হয়তোবা আপনাদের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনি জেল খেটেছেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। যদি আমি চেষ্টা করে দেখব যে আপনাদের যে দাবি দাওয়াগুলো এখন ডকুমেন্টসগুলো দিলেন, এগুলো আমি পুনরায় এগুলো স্যারের সাথে কথা বলে আমি চেষ্টা করব যে এগুলো এই পুনরায় আনার জন্য, এটা পুনরায় করার জন্য স্যার চেষ্টা করবেন। স্যার আমাকে আরও কথা দিলেন যে আমি স্যারকে বললাম যে স্যার, আপনি গ্রাম পুলিশের অভিভাবক হয়ে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি আমাদের অভিভাবক,
তো তার কাছে তো আমরা ইচ্ছা করলেই পৌঁছাতে পারবো না, আমাদের কথাগুলো বলতে পারবো না। তো আপনি আমাদের অভিভাবক হয়ে সার্বক্ষণিক আমাদেরকে পরামর্শ দেবেন, এবং আপনার পরামর্শেই আমরা এগোবো, এবং আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বক্ষণ আপনার সাথে আমি যেন দেখা করতে পারি, আমার প্রয়োজন হলে যেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, আপনি সেই আহ, অনুমতিটা আমাকে দেবেন। তো তৎক্ষণাৎ স্যার কেমন, এতটাই ভালো মনের মানুষ দেখেন, সাথে সাথে স্যার কিন্তু স্যারের যে পার্সোনাল নাম্বার আছে সেই নাম্বারটি আমাকে দিলেন, এবং বললেন যে আপনার যখন প্রয়োজন মনে হবে আপনি আমাকে ফোন করবেন, ফোন করে আপনি চলে আসবেন, আপনাদেরকে পরামর্শ আমি দেব। আচ্ছা, এবার যেহেতু শ্রদ্ধেয় বড় ভাই আছে লাইভে যুক্ত, মনে অনেক রাগ অভিমান ক্ষোভ নিয়েই কিন্তু আজকের লাইভে আসা। তো যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই লাইভে আছে, আমি খুব একটা খারাপ ভাষা বলবো না, কারণ ভাষাগুলো খারাপের কথা। আমাদের, আমি জেলে যাওয়ার পর কর্মচারী ইউনিয়ন সহ উজ্জ্বল খান তারা কিন্তু বাইরে ছিলেন, তারা জেলে যায়নি। স্যার যে কথাটি বলেছেন, উজ্জ্বল খান কিন্তু গতকালকে লাইভে এসেছে। আমি সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় স্যারের সাথে সাক্ষাৎ করার পরপরই যেই পোস্ট ছেড়েছি, যে ভিডিওটা ছেড়েছি, এর পরপরই উজ্জ্বল খান লাইভে এসে সমালোচনা শুরু করেছেন যে এখন সেখানে গিয়ে লাভ কি, এখন তো সব জমা দিয়ে দিছে, এখন লাভ কি। রাইট উজ্জ্বল খান সাহেব, আপনার কথা রাইট, এখন গিয়ে কোনো লাভ নাই আপনার মধ্যে। তো এখন গিয়ে লাভ নাই, আমি তো জেলে ছিলাম, আপনারা তো বাইরে ছিলেন, তা আপনি কেন যাননি? আমি তো জেলে থাকার কারণে যেতে পারিনি। আপনার কি নেতৃত্ব দেন, আপনার কি এতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দেয়নি যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা দপ্তরেই সংস্কার করার জন্য? তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে, আমাদের চাহিদাগুলো পেতে হলে এখানে এই সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান হয়েছে তার কাছে যাওয়া প্রয়োজন, তার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন, তার কাছে নিয়ে কাগজপত্রগুলো দেয়া প্রয়োজন, ডকুমেন্টসগুলো দেয়া প্রয়োজন। তাহলে তার মাধ্যম দিয়ে এই সংস্কারের যেই আহ, একটি কপি কিন্তু আমার হাতে এসেছে, এটা কিন্তু কারো কাছেই নেই। এটা কিন্তু উজ্জ্বল খান সাহেব তো দূরের কথা, কর্মচারী ইউনিয়ন তো দূরের কথা, কারো কাছে এইটা নেই। এইটা ফেসবুকে ছাড়া যাবে না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। সেটা স্যার, স্যারের যিনি পিএ আছেন তিনি কিন্তু স্যার তাকে ডেকে বলেন যে এই কপিটা বের করে ওদের হাতে তুলে দেন, স্যার আমার হাতে তুলে দেন। 13 অধ্যায় স্থানীয় সরকার সার্ভিস, এটুকুই দেখেন, এর বেশি দেখাবো না, এর বেশি এই মুহূর্তে দেখাতে পারবো না। তো যাই হোক, এইটা কারো কাছেই নেই। তো আপনিও তো একজন নেতা, তো আপনার তো উচিত ছিল যে 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন যদি চান, তাহলে আপনার তো উচিত ছিল, আমি জেলে ছিলাম আমি যেতে পারিনি, আপনি কি করেছেন? আমি বলতে চাবো আসলে আপনি তো যাবেন না, কারণ আপনি, আপনার দৌড়টা হচ্ছে এই মহামান্য হাইকোর্টের যে মাঠটা আছে ওই মাঠ পর্যন্ত আপনার দৌড়। আর আপনার দৌড়টা হচ্ছে সর্বশেষ আমাদের যিনি মান্যবর ব্যারিস্টার ছিলেন, ব্যারিস্টার মহোদয় জনাব হুমায়ুন কবির পল্লব, এই তার চেম্বার আর তার সাথে বসা, আপনার দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনার দৌড় এই কোর্টের বারান্দা পর্যন্ত, কোর্টের মাঠ পর্যন্ত, আর এই হুমায়ুন কবির পল্লব স্যার পর্যন্ত। এর বাইরে আপনার কোনো দৌড়ের ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি। আপনাকে গাদার সাথে তুলনা করলেও ভুল হবে। আপনি যদি গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন চাইতেন তাহলে তো আপনি এইখানে যাইতেন, এইখানে আগে যাইতেন। আমি জেলে থাকার কারণে যাইতে পারিনি, কিন্তু আপনি তো যাইতে পারতেন, আপনি গিয়ে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন চাইতে পারতেন। আপনি কেন চাননি? আপনি আজকে আমাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনি কেন যাননি? আমি তো সময় শেষ হওয়ার পরেও গিয়েছি এবং সংশোধনের জন্য চেষ্টা করতেছি। কোনো কিছুই আমাদের হাতে নেই, সব কিছুর যার হাতে তিনি হচ্ছেন বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তার হাতে। আমি কিছুই করতে পারবো না, কেউ কিছু করতে পারবো না। এগুলো করার একমাত্র যিনি ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আমাদের মান্যবর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার।
এবং আমাদের স্থানীয় সরকার দপ্তরের যিনি বর্তমানে উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি। কিন্তু আমরা চেষ্টা করার মালিক। তা আপনি কেন চেষ্টা করলেন না? আপনার তো এই ছাড়া আপনার দর নেই। আপনার আপনার কি কোনো যোগ্যতা আছে? একটা কুকুরের যতটুকু যোগ্যতা আছে একটা বাড়ি পাহারা দিয়ে রাখে একটা কুকুর, আপনার তো কুকুরের চেয়েও নগণ্য। আপনার কুকুরের সাথেও যদি তুলনা করা হয় তাহলেও ভুল হবে, কারণ আপনার কুকুরের যোগ্যতাটাও নাই। একটা বাড়িতে কুকুর পাললে কুকুরটা সারা রাত্রি ওই বাড়িটা পাহারা দিয়ে রাখে, বাড়িতে কোনো কিছু ঢুকতে দেয় না, ওই বাড়ির মানুষের কল্যাণের জন্য সে সারা রাত জেগে বাড়িটা পাহারা দেয়। আপনি তো কুকুরের চেয়েও খারাপ। কুকুর হইলেও চিন্তা করতেন যে 45,870 জন গ্রাম পুলিশ, তাদের ভাগ্য পরিবর্তন চাই। ওই রিট মামলা খেলা খেলা টাকার নেশা মামলা তো না, এটা টাকার একটা ফাঁদ পেতেছেন, এই টাকার ফাঁদ নিয়ে বসে থাকতেন না। গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন বলেন, যে কোনো সংগঠনের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করতে গেলেই ওই যেই দপ্তরের মাধ্যমে চাকরি করে ওই দপ্তরের মন্ত্রণালয়ে যাতায়াত থাকতে হবে, মন্ত্রণালয়ে যেতে হবে, আসতে হবে। মন্ত্রণালয়ে যিনি বর্তমানে উপদেষ্টার নিচে যারা আছে সচিব মহোদয় স্যারগণ, তাদের সাথে যাতায়াত করতে হবে, মন্ত্রণালয়ে যেতে হবে, তাদের সাথে দাবি দাওয়াগুলো তাদের কাছে পেশ করতে হবে, তাদেরকে বুঝিয়ে আমাদের কষ্টের কথাগুলো বুঝিয়ে তাদের হাত দিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে হবে। তো আপনি তো আপনার জীবনে মন্ত্রণালয়ে যেতে পারেননি, মন্ত্রণালয়ে যাননি। আপনার হাইকোর্টের এক দৌড় পাইছেন, যেখানে গেলে টাকা আসে, এই একটা জায়গা পাইছেন যে সবার রিটে যুক্ত করবেন, টাকা নেবেন মামলার কথা বলে। এই জায়গা ছাড়া আপনার দৌড় নাই। তো আপনার দ্বারা কি পরিবর্তন হবে? আপনার দ্বারা এই 45,000 গ্রাম পুলিশ এখনো বুকার স্বর্গে বাস করে, যারা বোকা। যেই মামলাটি নিয়ে আপনি দৌড়ান কোর্টে, সেই মামলাটি আপনার এই যে লাল মিয়া বাবার নাম, সেই মামলাটির নামও লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ। আপনি কে? হুইস উজ্জ্বল খান? কে আপনি? একটা শিক্ষিত ব্যক্তির নিয়ে কাগজ দেখান, তারপরে বলেন যে এটা নিয়ে আমি দৌড়াচ্ছি। ওই শিক্ষিত ব্যক্তি বলবো যে আপনার যে কাগজ নিয়ে আমার কাছে আসছেন এটা তো লাল মিয়া নামে। লাল মিয়া কোথায়? যান তো সব অশিক্ষিতর কাছে। গ্রাম পুলিশ তো বেশিরভাগ দেখা গেছে যে অল্প শিক্ষিত, লেখাপড়াই করে নাই, তাদের কাছে যান তো। তারা বুঝে না কোনো কিছু, যা বুঝান তাই বুঝে। একটা শিক্ষিত ব্যক্তির কাছে কাগজ নিয়ে দৌড়ান, সে অবশ্যই জিজ্ঞেস করবে যে লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ। তো লাল মিয়া কোথায়? তিনি কি মারা গেছে? আপনি কে? লাল মিয়া নাই। লাল মিয়া না থাকলে আপনি আসতে পারেন, লাল মিয়া মারা গেছে, আপনি দায়িত্ব পালন করতে পারেন। তো যাই হোক, এগুলো কোনো শিক্ষিত ব্যক্তিকে বোঝাতে পারবেন না। মূর্খদের মাঝে আপনি নেতাগিরি করেন, তো যেই কারণে আপনি আপনার ভাবটা আছে। তো যাই হোক, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গ্রাম পুলিশের ভাগ্য নষ্টগুলো করে থাকেন এই আপনার মতো কিছু নেতা। হ্যালো, চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার কর্মচারী ইউনিয়নের প্রসঙ্গে আসি। আমাদের একটি কর্মচারী ইউনিয়ন আছে, সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আছে, তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আলাদাভাবে সালাম জানাচ্ছি সকলকেই। তো সালাম আমি লাইভের শুরুতেই দিয়েছি, আপনাদেরকে আলাদা ভিআইপিভাবে সালাম জানাচ্ছি। তো আপনারা, আমি না হয় জেলে চলে গেলাম, জেলেও তো 45,870 জন গ্রাম পুলিশের জন্য গিয়েছি, আমার জন্য যাইনি। আমি কিন্তু জেনেই গিয়েছি যে আমার এই সময়ে আন্দোলন, আমি জেল হইতেই পারে, আমি জেনে শুনে বুঝে আমি কিন্তু জেলে গিয়েছি। 218 জন এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন, লাইভের শেষ পর্যন্ত থাকবেন আশা করি। এবং শেষে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো পড়বো এবং আপনাদের মূল্যবান মতামত নেব যে আসলে কী করণীয় উচিত। আমার বাড়ি থেকে কিন্তু এখন এই আমার পক্ষে না, আমি আপনাদের কাজে বের হই এই পক্ষে না। তো আপনারাই আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েই বলেন। 5 মাস জেল খাটার পরে আপনারা কিন্তু আমাকে কোনো সহযোগিতা করেননি, আমি যাবি না আসতে, আপনারা আমার বাড়ি পর্যন্ত কোনো লোক আসেননি। আপনাদের উচিত ছিল, আমি কথা একটু আবার আর এক লাইনে চলে যাচ্ছি, যে সকলেই কিন্তু মনে করে, প্রত্যেকটা ব্যক্তি মনে করে, জেলখানায় যখন ছিলাম, যারাই শুনে যে আমি গ্রাম পুলিশের প্রধান সমন্বয়কারী, যারাই শুনেছে কয় তাহলে তো মাল কামাইছেন ভাই অনেক। প্রথম ভাষ্যটা থাকে এইটা, তাহলে তো ভাই অনেক মাল কামাইছেন, ভাই তো অনেক ধনী মানুষ। কেন ভাই? কেন হবে না? 45,000 গ্রাম পুলিশ সদস্য, 1 টাকা করে দিলে 45,000 টাকা আসবে।
100 করে টাকা দিলে 45 লক্ষ টাকা আসবে, 1000 করে টাকা দিলে 3.5 কোটি টাকা আসবে। 1000 টাকা তো এই বাজারে দেওয়া কোনো ব্যাপার না। আর 1000 বাদই দেন, 100 টাকা তো কোনো ব্যাপার না। 100 টাকা করে তো দিতেই পারে সংগঠনের লোক, সংগঠন চালানোর জন্য, সংগঠনের কাজের জন্য। তো তাইলে তো 40 লাখ টাকা আসে। তো আপনার তো টাকার অভাব নাই। এই ধারণাটা মানুষের কিন্তু থাকাটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা স্বাভাবিক থাকতেই পারে। যে এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছি আমি, 100 করে টাকা তো মনে করলে তারা চাঁদা দিতেই পারে। আচ্ছা, এবার আসেন যে কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন, বর্তমানে দিচ্ছেন, তারা বর্তমানে কিন্তু টাকা চাচ্ছেন। শনিবার দিন আপনাদের ঢাকা মিটিং আছে, বর্ধিত বেতনের চিঠি নাকি আপনারা দিবেন। আপনারা বিভিন্ন থানা এবং জেলাতে আপনাদের যেই কমিটি গঠন করা আছে, সেই কমিটির মাধ্যম দিয়ে, থানা কমিটির সভাপতিদের মাধ্যম দিয়ে আপনারা চাঁদা চাচ্ছেন। ধন্যবাদ। কাজ করলে তো টাকা লাগবেই, দৌড়ালে টাকা লাগবেই। টাকা আসলে কারো তো বাবার হোটেল নাই যে টাকাতে সেই হোটেলে খাবো, সেই হোটেলে গিয়ে রাত্রি যাপন করব। তো সেই ক্ষেত্রে হোটেলে থাকতে গেলে হোটেল ভাড়া, খাবার খেতে গেলে খাবার, হোটেলে খাবারের টাকা, যাতায়াত করতে গেলে বাস ভাড়া, এগুলো লাগবেই, টাকার প্রয়োজন আছে। ধন্যবাদ, আপনাদেরকে টাকা চাচ্ছেন। আপনাদের কি একটাবারও মনে হইল না, মনুষ্যত্ব জাগলো না, যে লাল মিয়া সহ কতিপয় গ্রাম পুলিশ সদস্য যারা আছে, নাইম, এদিকে কৃষ্ণ, এদিকে ইয়ার পটুয়াখালীর দুইজন, এরা জেলে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এরা জেলে গেছে। আমাদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের জাতি ভাই তো ওরা, ওরা তো আমাদের ছোট ভাই, আমাদের জাতি ভাই। আমরা ইচ্ছা করলেই 20-50 টাকা করে চাইলে প্রত্যেকটা থানাতে টাকা, সম্পূর্ণ টাকাই আপনারা কাভার দিতে পারতেন। 50 টাকা করে যদি তুলতেন, কোনো গ্রাম পুলিশ মারা যাইতো না। 50 টাকা দিয়ে এসে মারা যাইতো না। 10 টাকা করে তুলতেন, 50 টাকা বাদে দিলাম, 10 টাকা করে তুলতেন। 10 টাকা তো ফকিরের ভিক্ষা দিতে হয়। গাড়িতে এখান থেকে ঢাকা যেতে গেলে কমপক্ষে 4-5 জন ভিক্ষুক হাত পাতে সামনে। এই ঢাকা যেতে গেলেই এই 4-5 জনকে 20-50 টাকা কিন্তু 10 টাকা করে দিতে গেলে চলে যায়। এটা প্রত্যেকটা মানুষই করে। টাকা না থাকলেও ভিক্ষুক যখন হাত পাতে, তখন দোয়ার জন্য হোক, আখিরাতের জন্য হোক, আমরা দান করে থাকি। আপনাদের কি মনে হলো না যে 10 টাকা করে টাকা, 20 টাকা করে টাকা আমরা প্রত্যেকটা থানা এই তুইলা লাল মিয়ার পরিবার আছে, নাইমের পরিবার আছে, এদের পরিবারগুলো আছে, পরিবারের হাতে তুলে দিই? এটা মনে মনে আপনাদের হয়নি? কেন মনে হবে? কারণ আপনাদের তো আল্লাহ বিবেক দেয়নি, মনুষ্যত্ব দেয়নি, যোগ্যতা তো দেয়নি আপনাদেরকে। যোগ্যতা অসম্পূর্ণ, যোগ্যতা অসম্পূর্ণ ব্যক্তি যারা, তারা এই চেয়ারগুলোতে বসে আছেন। মুস্তফা কামাল কি যোগ্যতা আছে? এম এন আসাদ সাহেব কি যোগ্যতা আছে? যাদের যোগ্যতা নেই তারা এই চেয়ারগুলোতে বসে আছেন। তাদের কারণে আজকে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আপনারা কেন গেলেন না? আপনারা কেন এই সংস্কার কমিশনের কাছে গেলেন না? আপনারা শনিবার দিন চিঠি দিবেন, টাকা তুলতেছেন। শনিবার দিন কিসের চিঠি দিবেন? সমস্ত কিছুই ভুয়া, বানোয়াট, মিথ্যা, সেটা আমি জানি। তো যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদেরকে এই ব্যাপারে বলবো না। শনিবারটা যাক, শনিবার যাওয়ার পরে তারপরে বলবো। আর যেহেতু চোরাদ্দেও বড় ভাই লাইভে আছে, সেই কারণে আরও অনেকটাই কম বলবো আমি। শনিবারটা যাক, তারপরে বলবো যে গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে যারা সিনেমিনি খেলতেছেন, আপনাদের কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এই সহজ সরল গ্রাম পুলিশগুলো সেগুলো বুঝতে পারতেছে না। যারা চেষ্টা করতেছি, যারা আপনাদের জন্য ত্যাগ স্বীকার করতেছি, যারা জেল খাটতেছি, আপনারা তাদের কথা বিশ্বাস করেন না, তাদেরকে শুনেন না, তাদের সহযোগিতা করেন না। তো সহযোগিতা করেন কর্মচারী ইউনিয়নকে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনাদের গত বছরে ফিরিয়ে নেব। গত বছর, এবছর তো জেল খাটলাম। গত বছর আপনারা জানেন যে আমার ওয়াইফের ডেলিভারি হতে গিয়ে হাসপাতালে বাচ্চা মারা যায়। তো মারা যাওয়ার পরে 7 দিন আমি ঘরে বসে থাকিনি। 7 দিন, 7 দিনের মাথায় আমি আমার ওয়াইফকে কিন্তু বাড়িতে একা রেখে আমি আপনাদের 45,870 জন গ্রাম পুলিশ সদস্যের ভাগ্য পরিবর্তনের জন্য আন্দোলনের মাঠে নামি। একটানা 43 দিন আন্দোলন করি। সেই আন্দোলনের সময় এতটাই গরম ছিল যে বাংলাদেশের সবচেয়ে রেকর্ডপূর্ণ গরম ছিল সেই 43 দিন। মানে তখন রাস্তায় ডিম ভেজে খাওয়া যেত। একটা ডিম যদি রাস্তায় দেওয়া হতো, ফাটিয়ে ছেড়ে দিলে ওই ডিমটা সিদ্ধ হয়ে যেত রাস্তায়। এই প্রচণ্ড গরমে আমি আপনাদের জন্য আমার সেই স্ত্রীকে ফেলে আমি কিন্তু ঢাকা ছিলাম। এবার কি করলাম, আমার স্ত্রী কিন্তু
যখন আমি জেলে গেলাম ডিসেম্বরের 10 তারিখ, তখন কিন্তু 4 থেকে 4.5 মাস বা 5 মাস এমন হবে প্রেগনেন্ট ছিল। তা আমি তো জানি যে আমি যেই যেই কাজটা আমি করতেছি রিক্সি, অনেকটাই রিক্সি। হতে পারে আমার জেল, জরিমানা, চাকরি চলে যেতে পারে, ফাঁসি হতে পারে। কিন্তু আমার মাথায় এগুলো কাজ করে না। আমার মাথায় কাজ করে 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আমি লাল মিয়া আমার একটা পরিবারের কথা চিন্তা করার দরকার নেই, 45,000 পরিবারের কথা চিন্তা করতে হবে। এটা আমার মাথায় কাজ করে। এই 45,870 জন মানুষের চিন্তা করতে গিয়ে আমি আমার পরিবারের চিন্তা ছেড়ে দিয়ে আমি কিন্তু সর্বশেষ গ্রেপ্তার হই। আচ্ছা, আসি এবার। 5টা মাস জেল খাটি, এর মধ্যেই কিন্তু আমার ওয়াইফ ডেলিভারিতে যায়, বাচ্চা হয়। বাচ্চার বয়স 17-18 দিনে আমি বের হই। তো আপনারা জানেন যে যে পরিবারের যিনি কর্তা পুরুষ, যেমন আপনি, আমি, আমরা যারা আছি, যাদের ওয়াইফ আছে, এই যে একটা ডেলিভারির সময়, দূর সময়, যে গর্ভকালীন অবস্থায় দূর সময়, তখন তার পাশে একান্তই যিনি থাকা দরকার তিনি হচ্ছেন তার হাজব্যান্ড, তার স্বামী। আমি কিন্তু 45,000 পরিবারের অভিভাবক যখন, তখন আমি আমার পরিবারের চিন্তাটা আমি করিনি, আমি আমার ওয়াইফের চিন্তাটা করিনি। তাকে ফেলে রেখেই আমি এই রিক্সি কাজে নেমেছিলাম। তো তিনি কিন্তু এই গর্ভকালীন অবস্থায় আমার জন্য বারবার টাকা দৌড়ঝাঁপ পেরেছেন। এই অসুস্থ শরীর নিয়ে তিনি দৌড়ঝাঁপ পেরেছেন, উকিলের কাছে গিয়েছেন, কোর্টে গিয়েছেন, তার পাশে কেউ নেই। শেষমেশ কিন্তু তিনি যে হাসপাতালে সিজার করে বাচ্চা হয়েছে, যে হাসপাতালের বেডে শুয়েছেন, স্বাক্ষরটা অন্তত পক্ষে স্বামীর লাগে, সেটাও কিন্তু আমার কপালে জুটেনি। আমার সাথে যখন কথা হয় ফোনে, 15 দিন পর, 7 দিন পর পর ফোনে কথা বলা যায়, তখন তিনি আমাকে কান্না করে আর বলে যে হতেও তো পারে যে এই দূর সময়ে মানুষ মারাও যায়, অনেক মানুষ মারা যায়। এমন একটা কাজ করলেন, এতবার বললাম শুনলেন না। এমন একটা কাজ আপনি করলেন, যদি আজকে আমি এই হাসপাতালে টেবিলে মারা যাই, আপনি আমার লাশটাও দেখতে পারবেন না। আমি কবরে চলে যাব, আমার কবরটাও লাশটা পৌঁছে যাবে, তারপরে আপনি আসতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। তো এই ত্যাগ স্বীকার গ্রাম পুলিশের কোন নেতা করতে পারবেন একটু বলেন, এবং কোন নেতা করেছেন বলেন, এবং করবেন বলেন। এই এত বড় ত্যাগ স্বীকার করার পরেও কিন্তু আমি থামিনি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমরা 45,000 গ্রাম পুলিশ সদস্য, আমার ঠিকানা সকলেই জানে, কারণ পেপার, পত্রিকা, টিভি চ্যানেল সব জায়গায় আমার ঠিকানা আছে। সব জায়গাতেই আমার ঠিকানা আছে। আমার ঠিকানা বের করতে আপনাদের টাইম লাগতো না। আপনারা তো, যদি আল্লাহ আপনাদেরকে মনুষ্যত্ব দিত,